এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখের গহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী? দেখতে পাচ্ছ না আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। সব দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলের দলের রোগের কীট। পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার, পোকাগুলোকে তাড়িয়ে দাও, পোকাগুলোকে তাড়িয়ে দাও। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ। কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমোপিয়া। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালে। কিশোরদের জন্য লিখেছেন অনেক রহস্য, অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলাভার। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকারও। তার মৃত্যু হয় 1963 সালে। আমাদের আজকের গল্প মৃত্যুপুরী সিরিজের 9th এপিসোড, হেমেন্দ্র কুমার রায়ের কলমে, রোগী। টেলিফোনের আওয়াজে ঝট করে ভেঙে গেল ঘুমটা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। ঘুম জড়ানো চোখ না খুলেই একে একে গুনলাম রাত 12টা। আরও দুটো শব্দ এলো কানে, বাজের গর্জন এবং এক টানা বৃষ্টির আওয়াজ। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলাম বিছানার উপরে। এই বৃষ্টি ভেজা রাতে নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে বললাম, হ্যালো। ডাক্তার? হ্যাঁ বলছি। ডাক্তার, ডাক্তার, কোথায়? ঠিকানাটা বলুন। আমার বাড়িতে ডাক্তার, আমার বাড়িতে, 7 নম্বর 7 কডিশন স্ট্রিট, 7 নম্বর 7 কডিশন স্ট্রিট। অসুখটা কি? আমি এক্ষুনি মারা যাবো ডাক্তার, আমি এক্ষুনি মারা যাবো। আমার তো বন্ধ হয়ে যাচ্ছে ডাক্তার, আমি আর কথা বলতে পারছি না। শিগগির এসো ডাক্তার, শিগগির এসো। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত, কিন্তু শেষটায় যাওয়াই ঠিক করলাম। গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম 7 কডিশন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানলা, এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও।
এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম। এ কি রাস্তা নাকি নদী? কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত। যেদিকেই তাকায় চিহ্ন নেই কোনো জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল এবং রাত্রির পেঁচা বাদুড়ও যেন আজকে এই পৃথিবী ছেড়ে কোথায় যেন পালিয়ে গেছে। কোথায় পালিয়েছে কেউ জানে না। কেবল গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! উফ, বৃষ্টি নাকি রাতের পেতনিদের পায়ের মলের শব্দ এটা? শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়াতে লাগলাম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভিতরটাও অন্ধকার। কে যে দরজা খুলল তা দেখবার জন্য টর্চটা ব্যবহার করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম ভেতর থেকে কেউ এসে বোধহয় দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বেলে রাখেনি। অন্ধকারে বাড়ির ভিতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে যেন বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। তোর ছেলে কি আসুন, ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরে রোগীকে দেখতে পাবেন। কে কথা বলছে? কোথা থেকেই বা কথা আসছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, 2 পাশে 2 দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বাতের মতো দাঁড়িয়ে রইলে কেন? এসো, উপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাছটা কেমন যেন ছমছম করতে লাগলো। সদর দরজা সশব্দে নাড়া দিয়ে হঠাৎ বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালাম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম। ডান দিকের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম এবং উঠতে উঠতে সবিষয় লক্ষ্য করলাম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর উপরে একটি মাত্র পায়ের ছাপও নেই, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আরও একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমাকে আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। সেই মুহূর্তেই কে যেন ব্যঙ্গের সাথে বললে, ডাক্তার, কত মরার আর নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা কলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাঠ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন ডাক্তার?
ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোনোর জন্য জোর করে সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি যে কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ রাগে ভেঙে গেল আমার চেতনা। বেশ চেঁচিয়েই বললুম, কারোর হাসি শোনবার জন্যে আমি এখানে আসিনি। আমি এসেছি রুগী দেখতে। সে কোথায়? বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল, দরজা খুলে ভেতরে এসো। দরজায় ধাক্কা মারলাম, খুলল না। দেখতে পাচ্ছ না ডাক্তার? দরজার বাইরে থেকে শিকল তোলা আছে। তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলাম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত হয়ে বলল, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না ডাক্তার, আমি আর কথা বলতে পারছি না। নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালাম। ঘুটঘুট করছে অন্ধকার। নাকে লাগলো পচা শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে যেন বলে উঠল, এখানে কি কোনো পাগল টাগল কি লুকিয়ে আমার সঙ্গে কথা বলছে, নাকি কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করতে চায়? অধীর কণ্ঠে বললাম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? জ্বাললুম। ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটি সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিন আগেকার মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কিন্তু কি ভীষণ তার মুখ! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চোখ দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখ বেঁকিয়ে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে, তার মুখের গহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী? দেখতে পাচ্ছ না আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না ডাক্তার? শিগগির এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে তোলে রোগের কীট। পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার, পোকাগুলোকে তাড়িয়ে দাও, পোকাগুলোকে তাড়িয়ে দাও। বেশ বুঝতে পারলাম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মানুষটার মুখ থেকেই। এবং তার চেয়ে আরও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকে কণ্ঠস্বর বেরিয়ে আসছে ঠিকই, কিন্তু ঠোঁট দুটো একটুও নড়ছে না। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলাম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয়
যেন নিজে থেকে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের ওপর লুটিয়ে, আর তার হাত দুটো ঝলঝল করছে। কিন্তু কে তাকে তুলে বসাতে চায়? সে কোথায়? সে কি একেবারেই অদৃশ্য? হঠাৎ করেই মৃতদেহটার কাঁধের ওপর লটকে থাকা মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই ফিরল আমার দিকে। তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ করে যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভিতর থেকে পড়ি কি মরি ভাবে সশব্দে নেমে এলাম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গেই পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। ডাক্তার, 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 ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলাম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির সামনের দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলুম, আরে ডাক্তার দিদিমণি, আপনি এখানে? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাড়ি। বললাম, আগে দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। দিদিমণি বাড়ি ভুল করেছেন। এ বাড়ি আজ 1 বছর ধরে ফাঁকাই পড়ে আছে। বাড়িখানার বাড়ি বদনাম, কেউ নিতে চায় না। আসল কথাটা চেপে গিয়ে এমনি জিজ্ঞেস করলাম, এ বাড়ির শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? বড়লোক। এই বাড়িতেই কি তিনি মারা যান? হ্যাঁ, ওই ভাড়াটাকে হঠাৎই তিনি মারা যান। তার আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। এই পাড়ার লোকেরা উদ্যোগী হয়েই তার সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি এই টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সাথে সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার, শিগগির আসুন ডাক্তার, শিগগির আসুন ডাক্তার, ডাক্তার, শিগগির আসুন ডাক্তার, শিগগির আসুন। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না। তার কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। আবার সেই একই কথা বলবো। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করেন না কেন? আপনারা সাবস্ক্রাইব করুন এক্ষুনি। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া।